লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা 4। লেখনীতে ফাতিমা ফারিয়াল। এক গ্লাস দিয়ে ক্লাসরুমে দরজাটা টেনে বন্ধ করে দিল আহাদ। দরজাটার শব্দ যেন গোটা ক্লাসরুমের প্রতিধ্বনির মতো শোনালো। চারপাশটা হঠাৎ যেন নির্জনতায় নেমে এলো। কেবল শ্বাসের শব্দগুলোই শোনা যাচ্ছে, হালকা কাপা নিঃশ্বাস। মুহূর্তের মধ্যেই যেন এক ঝটকায় হৃদিকে দেওয়ালের সাথে চেপে ধরলো। হৃদি দুহাত সে মাথার ওপরে তুলে এক হাতে শক্ত করে ধরে রেখেছে, অন্য হাতটা তার কোমরে। তার বুক আর পায়ের জোরে এমনভাবে আটকে দিয়েছে যেন সামান্য নড়াচড়া করার উপায় নেই। হৃদি তার শিউরে উঠল ভয়ে। তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক ধ্বনি শোনা গেল। শরীরটা ঘামে ভিজে গেছে, তিরতির করে কাঁপছে সে, চোখ বড় বড় হয়ে আছে আতঙ্কে। আহাদ এবার মনোযোগ দিয়ে তাকালো তার দিকে। জীবনে যে ছেলেটা কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি, সে আজ অদ্ভুত তৃষ্ণা ভরা চোখে হৃদি প্রতিটা রেখা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ফর্সা মায়াবী মুখ, নিখুঁত চোখ, নাক, চিকন গোলাপি ঠোঁট, যা ভয় কাঁপছে তিরতির করে। চোয়ালের ডান পাশে ছোট্ট একটা আবছা তিল, যা এই মুহূর্তে তার সমস্ত রাগকে আরো অস্থির করে তুলছে। কিন্তু হৃদি শৈলের কম্পন আর হাপড়ের মতো ওঠানামা করা নিঃশ্বাসের জন্য আহাদের ধ্যান ভেঙে গেল। হৃদি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? ছেড়ে দিন আমাকে, দয়া করে ছেড়ে দিন। আহাদের চোখ হঠাৎ রাগে লাল হয়ে উঠল। ঠোঁট কামড়ে নিচু গলায় বলল, 36 ঘন্টা আমাকে খাটিয়েছিস, ভেবেছিস শাস্তি না দিয়েই তোকে ছেড়ে দিব জানো? হৃদি বিভ্রান্ত, ভয়ে বুকটা কেঁপে উঠল তার। কি বলছেন? আমি কিভাবে আপনাকে 36 ঘন্টা খাটিয়েছি? আমি বুঝতে পারছি না, প্লিজ ছেড়ে দিন আমাকে। আহাত দাঁত কিরমির করে আরো শক্ত করে চেপে ধরল। কজন কিভাবে শাড়ি পরে ছবি পাঠিয়েছিস? হ্যাঁ, কজনকে আমার মতো সিকিউর করে বলেছিস জানো? হৃদিতা যেন জমে উঠল এই মুহূর্তে। মাথায় বাজ পড়ার মতো শিরশির করে উঠল সারা দেহ। শাড়ি পরা সেই ছবির কথা ভেবেই যেন মাথা ঝিমঝিম করে উঠল ওর। মানে আহাদ রাজা সবাই দেখেছে। কাপা গলায় আমতা আমতা করে বলল, ওই মেসেজ আপনার জন্য ছিল না, ভুল করে চলে গেছে। আহাদ আরো কাছে ঝুঁকে এলো, চোখ ঝিলিক, ঠোঁটে তীক্ষ্ণ বাঘ। তাহলে কার জন্য ছিল? বল বল বল, দ্রুত বল। আমি এখনই নিজের হাতে তার দাফন করার কাজ সেরে আসি। বল, কার জন্য ছিল? হৃদি চমকে উঠল, ভয় কেঁপে উঠল। না, কারোর জন্য ছিল না, ভুল করে পিকচার চলে গেছে আপনার কাছে। আহাদের চোখে আগুন ঝরছে। ভুল করে কিভাবে? মেসেজটাও এসে গেছে। মেসেজটাও কি ভুল করে লিখেছিলিস? ভুল করে দিয়েছিস আমাকে? বল। হৃদিতা মরিয়া হয়ে মোচড় দিয়ে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু আহাদের বাঁধনের ভেতর থেকে বের হওয়া অসম্ভব। তার নিঃশ্বাস ঘন হয়ে পড়ছে, বুকের ভেতর চেপে আসছে কষ্ট। শেষমেশ সে উপায় না পেয়ে আহাদের বাহুতে দাঁত বসিয়ে দিল। আহাদ ব্যথায় মুখ কুচকালো বটে, কিন্তু ছাড়ল না, বরং ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে বলল, ভুল যখন করেছিস শাস্তি তোকে পেতেই হবে মিস জানো। হৃদ চোখ বন্ধ করে ছলছল করে উঠল হৃদির। মানে? আহাদ নিষ্প্রিয় কণ্ঠে বলল, এই বেঞ্চের ওপরে উঠে দাঁড়াও। কেন? আমি বলছি তাই, কুইক। হৃদিতা কাঁপতে কাঁপতে বেঞ্চের উপরে উঠে দাঁড়ালো, আর আহাদ লেকচারারদের টেবিলে লাফ দিয়ে উঠে বসল। হৃদির নাজুক শরীর কাঁপছে তিরতির করে, চোখে ভয়, গালে লজ্জা। আহাদ কর্কশ কণ্ঠে হুঙ্কার দিল, এবার কান ধরে 36 বার উঠবস করো। হৃদি স্তব্ধ ও অসহায়। এখন? হ্যাঁ এখনই, কুইক। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? আমার চেহারা দেখার জন্য এখানে টাইম আছে, অনেক টাইম আছে, কিন্তু আমার সময়ের দামও আছে। শুরু করো। রেডি? 1 2 3। হৃদিতা বাধ্য হয়ে কান ধরে উঠবস করা শুরু করলো। আহাত ঠোঁট চেপে নিজের হাসি সংবরণ করতে লাগলো, তবুও চোখে মুখে হালকা মুচকির ভাঁজ স্পষ্ট। অথচ হৃদিতার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ভয়ে, লজ্জায়, অপমানে। আহাত কাউন্ট করলো, এক এক করে 36 বার শেষ হলো। আহাত টেবিল থেকে লাফিয়ে নেমে এলো, হৃদিতার কোমর চেপে ধরে এক ঝাপটায় নিচে নামিয়ে আনলো হৃদিতাকে। নিচে নামলেও হৃদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এটা আহাদের মোটেও পছন্দ হলো না। কর্কশ কণ্ঠে বলে উঠল, এই আল্লাহর বান্দি, এই তাকা, আমার দিকে তাকা। হৃদিতা তখনও চুপ, কিন্তু হৃদিতার তবুও মাথা নিচু করেই রইল, কারণ সে জানে তার চোখে চোখ পড়লেই সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। আহাদ এবার আরো ক্ষিপ্ত হলো। আজব কথা শুনিস না? এত কষ্ট করে খুঁজে বের করলো,
শুধু এই চোখের দিকে একটু তাকাবে বলে, অথচ সে চোখ নামিয়ে রেখেছে। এই আল্লাহর বান্দি, তাকা আমার দিকে। কোন অগ্রিম বার্তা ছাড়াই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির কোমল গালে। শব্দটা যেন দেওয়াল ভেদ করে প্রতিধ্বনি হলো। হৃদি তার চমকে উঠল, ব্যথায় কুকড়ে গেল সে। মাথায় কেমন ঝিমঝিম করছে, চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে ওর। এক নিমিষেই ঢলে পড়ল আহাদের কোলে। সকালে না খেয়ে এসেছে, তার ওপর পছন্দের মানুষটার কাছ থেকে কেমন লজ্জাজনক স্বস্তি, অপমান, থাপ্পড় সব মিলিয়ে তার পক্ষে সহ্য করা যেন অসম্ভব হলো। সহ্য করতে পারল না সে একদমই। আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিস্তেজ মুখটার দিকে। বুকটা ধক করে উঠল, চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল বুকের ভেতর। তার চোখে অদ্ভুত এক মুগ্ধতা, এক অচেনা আবেশ। এই মুহূর্তের পর ধীরে ধীরে তার মাথাটা নিচের বুকে চেপে ধরল। কাঁপতে থাকা আঙ্গুলের ছোঁয়ার চুলগুলো সরালো। ভাঙা নিঃশ্বাসে বলল, আমার সময় নষ্ট করেছিস, আমাকে লাটিমের মতো ঘুরিয়েছিস, পাগল বানিয়ে ফেলেছিস আমাকে। মুখ বুজে সহ্য করেছি, আর তুই সামান্য একটা থাপ্পড় সইতে পারলি না? এ কেমন কথা? অবশেষে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা খুলে দিল সে। দরজা খোলার সাথে সাথে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল অনিকা, পিছনে শাহিন। আহাদের বাহুতে নিস্তেজ হয়ে পড়ে থাকা হৃদিতা অবেচেতন, সাদা ফ্যাকাশে মুখ, ঠোঁটের রং যেন মিলিয়ে গেছে। ছুটে গেছে আঁকড়ে ধরে ডাকে অনিকা। চোখে মুখে আতঙ্ক, কণ্ঠ কাঁপে। হৃদি, কি হয়েছে হৃদির? হৃদি চোখ খোল, কি হয়েছে তোর? তার কণ্ঠ ফেটে যাচ্ছিল উদ্বেগে, চোখ ভিজে উঠছিল মুহূর্তেই। কি কি করেছেন আপনি ওর সাথে? কণ্ঠ কাঁপছিল ভয়ে। আহাদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কণ্ঠে শীতলতার এক ক্লাস নির্লিপ্ততা, যেন পাওয়াও যোগ্যতা ছিল ওর। কথাটা ছুরির মতো বিঁধল অনিকার বুকে, কিন্তু তার প্রতিবাদ করার সাহস হলো না। কি বললো এটা আহাদ রাজা? যেটা পর যোগ্য ছিল ওর, সেটাই করেছি। কি করেছে তাহলে? কারণ আহাদের চারপাশে যেন এক অদৃশ্য ভয় ছড়িয়ে আছে। হঠাৎই আহাদ হৃদিকে এক ঝাপটায় নিজের কোলে তুলে নিল। শাহিন তখন দরজা ফাঁক করে দাঁড়িয়ে সব দেখছিল। আহাদের প্রতিটা ইশারায় সাড়া দিতে প্রস্তুত। অনিকার চোখে তখন আতঙ্ক। আহাদ তার দিকে তাকিয়ে কড়া স্বরে বলল, ক্লাসে ফোকাস করো, আর একটা কথা মনে রেখো, আহিয়া যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। আন্ডারস্ট্যান্ড? আনিকা নিঃশ্বাস রুদ্ধ করে মাথা নিচু করে রইল। প্রতিবাদ করার মতো শক্তি, সাহস কোনো কিছুই অবশিষ্ট ছিল না তার। হৃদির নিস্তেজ শরীরটাকে বুকে চেপে আহাদ ধীর পায়ে দরজা থেকে বেরিয়ে গেল। পেছনে ছায়ার মতো হাঁটছিল শাহিন। বাইরে অপেক্ষাগত গার্ডরা চারদিক থেকে ঘিরে ধরল তাদের। এমন দৃশ্য যেন পুরো ডিপার্টমেন্টই অদ্ভুত নিস্তব্ধতায় আবদ্ধ করে ফেলল। এ সময় ভিড় বাড়ল ক্লাসেরও। এক সময় ভিড় কমল, ক্লাসের স্বাভাবিক পরিবেশ ফিরে এলো। মিরপুর 11-তে গাড়ি ধীরে থামলো হৃদি তার ভবনের সামনে। গাড়ির দরজা খুলতেই নামলো আহাদ রাজা। মুখে কোনো ভাবান্তর নেই, অথচ তার কোলে এখনো নিস্তেজ হয়ে পড়ে আছে হৃদিতা, যেন এক টুকরো বরফ, নড়াচড়াও নেই। নিঃশ্বাস যেন ক্ষীণ, চারপাশের বাতাসে অদ্ভুত ভারী চাপা উত্তেজনা। আহাদ কোনো দ্বিধা ছাড়াই আবারও তাকে বুকে জড়িয়ে নিল। পদক্ষেপ ভারী, চোখে দৃঢ় ক্ষীণতা, যেন পুরো পৃথিবী থেমে আছে, কেবল সেই চলছে নিজ নিয়মে। শাহিন আর নাদিম, শাওন একে অপরের পেছনে পেছনে এগিয়ে চলছে, কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট ভয়। লিফটের ভেতরে ঢুকতেই নীরবতা ভেঙে শাহিন কাঁপা কণ্ঠে বলল, ভাই, উনি তো এখনো অজ্ঞান, জ্ঞান ফেরে নাই। আহাদ ধীর কণ্ঠে নিঃশ্বাস ফেলে এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো। চোখে শীতলতা, ঠোঁটে কঠোরতা। 36 ঘন্টা আমায় হয়রানি করাইছে এই বেডি। ভেবেছিলাম 36টা থাপ্পড় দিব, কেবল একটা দিয়েছি, তাতে যদি বেহুশ হয়ে যাই সেটা কি আমার দোষ? কথাটা শুনে শাহিন, নাদিম আর শাওন বিস্ময় হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। মনে হলো যেন কারো বুকের ভেতর হিমশীতল হাওয়া বয়ে গেল। শাওন একটু হাসে, আবারও ভয়ে সামনে ঠাট্টা করার ভঙ্গিতে বলে, ভাই, ঘন্টা কাউন্ট করে থাপ্পড়, উনি যে এখনো বেঁচে আছে এটাই তো আল্লাহর রহমত। কথা শেষ হতেই আহাদের চোখ জ্বলে উঠল। তার রাগান্বিত দৃষ্টি যেন ছুরির মতো বাঁধল শাওনের দিকে। কি বলছে? আর কিবা বলতে চাইছে? কি বলতে চাইছিস তুই? আমি যে মিনিট কাউন্ট করি নাই, ওইটা ওর চরম সৌভাগ্য? নাদিম নিঃশেষে মাথা নিচু করে ফেলল। চোখের ফাঁকে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করুক,
উনি আত্মার মাগফিরাত কামনা করছি। শাওন তৎক্ষণাৎ তার কানের কাছে ফিসফিস করে বলল, চুপ কর ভাই, ভাই যদি শুনে ফেলে তাহলে তোর আত্মার মাগফিরাত উনি কামনা করবে। নাদিম শিউরে উঠল, আর একটাও শব্দ উচ্চারণ করলো না। কয়েকবার কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খুলে দিল ঈশানী। দরজার ফাঁক গলে দৃষ্টিটা দেখে ভয়ে গেল আহাদের কোলে নিস্তেজ রিদিতাকে দেখে। রিদি, কি হয়েছে তোর? এই রিদি, ঠোঁট কেঁপে উঠল ঈশিতার। চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে, কিন্তু আহাদ যেন কিছুই শুনল না। কোনো কথা না, সরাসরি ঢুকে গেল সে। চারপাশে কার উপস্থিতি তোয়াক্কা না করে সোজা ড্রয়িং রুমে গিয়ে রিদিতাকে আস্তে করে কাউচে শুইয়ে দিল। এক মুহূর্তে নিঃশব্দে তাকিয়ে থাকলো ওর দিকে। অতঃপর হাতের উল্টো পাশ দিয়ে নিজের নাকটা হালকা করে ঘষে নিল, যেন ওই মুহূর্তে অস্বস্তি কিংবা অদৃশ্য রাগকে সামনে নিতে তার এক সামান্য ভঙ্গিমাই যথেষ্ট। ঈশানী হতভম্ব হয়ে রিদিতার নিস্তেজ শরীরের পাশে বসে পড়ল। হাত কাঁপছিল, তার কণ্ঠ যেন ভারী হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি হয়েছে রিদির? কি করেছেন ওর সাথে? আহাদ ভুরু কুঁচকে তাকালো, চোখে শীতল কর্কশ কণ্ঠে বলল, কি হয়েছে সেটা না হয় আপনার বোনের জ্ঞান ফিরলেই জিজ্ঞাসা করেন। কথাগুলো বলেই এমন একরাশ গা শিউর করা শীতলতা যেন প্রতিটি শব্দই হিমশীতল ছুরির মতো বুকে বিঁধতে লাগলো। রিদি তার মাথার কাছে বসে ধীরে ধীরে কপালে হাত বোলাতে লাগলো। তার বুকে হালকা রাগ, কিন্তু সেটা যেন দুশ্চিন্তার আড়ালেই লুকানো। কতবার বলেছিলাম খেয়ে যা, না তা তো খাবে না, না খেয়ে বের হবে, আর যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কোনো কথা শোনে আমার? ঈশানীর কথায় আহাদের ভুরু খানিকটা কুঁচকে গেল, তার ঠোঁটে হালকা টান। চোখ যেন থেমে গেল রিদিতার শান্ত কোমল মুখ পানে। নিস্তেজ দেহের পাশেই মাঝেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, এক অদৃশ্য চ্যালেঞ্জ, যেটা হাতকে টেনে রাখে আবারও দূরে ঠেলে দেয়। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকে, তারপর সেই গম্ভীর গলার বলল, আমি আসছি, সামনে রাখবেন আপনার বোনকে আমার আমানত হিসেবে। এইটুকু বলে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ যেন থেমে আবার ঘুরে তাকালো। দৃষ্টি বা সরাসরি ঈশানীর চোখে গেঁথে গেছে। ঠোঁটে একরাশ শীতল ব্যঙ্গ নিয়ে বলল, আর হ্যাঁ, এরপর যদি খেতে না চায় আমাকে ইনফর্ম করবেন, আমি এসে থাপ্পড় দিয়ে খাবার খাইয়ে দিয়ে যাব। মুহূর্তে বিরক্ত জমে উঠল ঈশানীর চোখে। আহাদের ভাব, তার চালচলন, সবকিছুই সে এক ধরনের দমবন্ধ আর মাফিয়া সুলভ উগ্রতা খুঁজে পেল, যেন সে মানুষ নয়, কোনো নির্মম শাসক। কিন্তু তবুও মুখ খুলে আর কিছুই বলল না। আহাদ ঠোঁটের কোণে হালকা অদ্ভুত এক হাসি ঝুলে আবার দরজার দিকে ফিরল। সে হাসি যেন মানবতা নয়, ব্যঙ্গের ন্যায়, একটা ভয়ঙ্কর নিশ্চয়তা যে কারো অজান্তেই শির দ্বারা কাঁপিয়ে দেয়। অতঃপর একটা লম্বা পদক্ষেপে বেরিয়ে গেল বাসা থেকে। সন্ধ্যা নরম আলোয় পর্দা ফাঁক করে ঘরে ঢুকছে। হৃদিতা চুপচাপ বসে আছে দুগালে হাত রেখে, চোখ দুটো শূন্য স্থির, অথচ মনে হচ্ছে ভেতরে একটা ঝড় বইছে। 3 ঘন্টা আগে জ্ঞান ফিরেছে তার, কিন্তু আজকের ঘটনাগুলো এখনো তার কাছে দুঃস্বপ্নের মতোই লাগছে। বুকের ভেতর ধরফড় করছে, হাতে তালু ঘষে ঘামে ভিজে আছে। সে এগুলো বিশ্বাস করতে পারছে না। আজ যা কিছু ঘটেছে তার সবকিটাই সত্যি, কিন্তু তখন পাশে কে বসলো ঈশানীর? ঈশানী, চোখে মুখে চিন্তার ছাপ, গলায় বিরক্ত আভা। হৃদি, সত্যি করে বলতো, এই আহাদ রাজা মীরের সাথে তোর কি সম্পর্ক? হৃদিতা আতকে উঠল, আজব, ওর সাথে আবার আমার কিসের সম্পর্ক হবে? তুমি কি কখনো কিছু শুনেছ? ঈশানী নিঃশ্বাস ফেলে তাকালো তার দিকে। শুনেছি কিনা সেটা বাদ দে, ওই দিনও তোকে খুঁজতে এসেছিল। আমি বলেছি আমি তোকে বলতে ভুলে গেছি। এখন বল, যদি তুই কিছুই না করিস তাহলে তোকে খুঁজবে কেন? এসব রাজনীতির লোক মোটেও ভালো না হৃদি, খুব সাবধান, দূরে থাকিস এসব থেকে। আর আমাদের আব্বু যদি এসব শোনে, তুই জানিস উনি রাজনীতি একদম ঘৃণা করে, তোকে কি করবে তখন? হৃদিতা যেন নিজের দিকে তাকে বিড়বিড় করলো, বুবু তুমি ভুল বুঝছো, আমি কিছুই করিনি। ঈশানী আবার কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘরে ঢুকলো সুমন, ঈশানীর স্বামী, পেশায় একজন ভ্যাট অফিসার। দিনের ক্লান্তি মুখে নিয়ে এসেছে সে, কিন্তু চোখে মুখে খুনসুটির হাসি। কি গো ছোট গিন্নি, বলেই মজা করে তাকালো হৃদিতার দিকে।
শুনলাম আজকে নাকি তুমি অজ্ঞান হয়ে গেছিলে, তো কার কোলে গিয়ে ঢলে পড়েছিলে শুনি? সুমন আসলে কিছুই তো জানে না, শুধু মস্করা ছলে কথাটা বলেছে, কিন্তু ঈশানী ক্ষেপে উঠল। ভালোই হয়েছে, ওর সাথে এমন হওয়াই উচিত। কথা শেষ করে দরজা ধাক্কা মেরে গটগট করে বেরিয়ে গেল। সুমন একপাশে এসে হেসে দাঁড়ালো, তারপর ফিসফিস করে বলল, তোমার বুবু তো মনে হচ্ছে ট্রান্সপায়ার 102 এ উঠে আছে। আসল ঘটনা কি? হ্যাঁ, হৃদয় ঠোঁট উঁচু করে বলল, আমি কি জানি। সুমন আর চাপ দিল না, হালকা সে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর আবার নীরব হয়ে এলো। এমন সময় হঠাৎ হৃদিতার ফোনে টুং করে বাজলো। হৃদির বুকে ধরফর করে উঠল। কাপা হাতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল একটা লাইন, এরপর ঠিকমতো না খেলে থাপড়াইয়া চেহারা নকশা পাল্টাই দিব। বার্তাটা পড়তে না পড়তেই গা শিউরে উঠল তার। হাত থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। ঠোঁট শুকিয়ে এলো, বুক ধুরফুর করছে। এই যেন সেই কণ্ঠের প্রতিধ্বনি আহাদ মীর। হৃদির হাত কাঁপছে, থরথর করে কাঁপছে। মনে হচ্ছে আবার অজ্ঞান হয়ে যাবে, কিন্তু না, সে নিজেই সামলে নিয়েছে এক অদ্ভুত ভঙ্গিতে। ডেকে উঠল, বুবু, আমার খিদে পেয়েছে, কি খাবো? সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। গাঢ় নীল আকাশের আলো রং ধীরে ধীরে সোনালি হয়ে আসছে। এমন সময় ঝড়ের বেগে রুমের ভেতর ঢুকলো আশফাক মীর। চোখ দুটো লাল, মুখে বিরক্তির ছাপ। প্রথমে চারপাশে একবার চোখ বুলালেন। বিছানার ওপর ছড়ানো আহাদের পোশাক, আলমারির দরজা আধ খোলা, তবে আহাদকে দেখতে পেলেন না কোথাও। তিনি 2 বার ডাকলেন, আহাদ, আহাদ। তখনই ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁক হলো। ভেতর থেকে বিচে হাত উঁচু করে জবাব দিল আহাদ রাজা, চাচু এখানে। আশফাক মীরের দৃষ্টি ঘুরে এলো সেদিক থেকে। ভুরু কুঁচকে বললেন, এখনো শাওয়ার নিচ্ছিস? ফার্স্ট আয়, জরুরি কথা আছে। ভেতর থেকে দুষ্টু ভঙ্গিতে 2 আঙ্গুল তুলে ইশারা করল আহাদ রাজা, জাস্ট 2 মিনিট। আশফাক মীর হালকা বিরক্ত হলো আহাদের গা ছাড়া ভাব দেখে। গম্ভীর মুখে সোফায় বসলেন। ডান হাত পা অনবরত নড়ছিল, কপালের শিরা চওড়া হয়ে উঠেছিল। 2 মিনিট শেষে ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে এলো আহাদ রাজা। কোমরে সাদা তোয়ালে জড়ানো, ভেজা চুল থেকে শরীর বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এক হাত আরেক তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সে দাঁড়ালো চাচার সামনে। শরীরটা উজ্জ্বল আলোয় চকচক করছে, মুখে নির্লিপ্ত ভাব। বলো, কি এত ইমার্জেন্সি? খবর শুনেছিস? শামীম পোদ্দার তোর সাথে টেক্কা নিচ্ছে। সে কথা দিয়েছিল, এখন মরে গেছে। আহাদের মাথা শক্ত হয়ে এলো। গাঢ় বাদামি চোখগুলো মুহূর্তেই যেন লাল বর্ণ ধারণ করেছে। সে দাঁত কিরমির করে তাকালো চাচার দিকে। এই কথা আমায় বলছো কেন? কথার বরখেলাফি করলে কি হবে সেটা তোমাকে নতুন করে ট্রেনিং দিতে হবে? আশফাক মীর উঠে দাঁড়িয়ে জবাব দিলেন, পুরো কথা তো আগে শুনিসনি, পুরো কথা আগে শুনে নে। হাত কটমট করে তাকালো, আর কি শোনাবা? লোক পাঠিয়ে তুলে এনেছি পোদ্দারকে, ডেমো ঘরে আছে, এখন শুধু তোর ডেমো দেখানো বাকি। এবার আহাদের ঠোঁটে একটা বাঁকা মুচকি হাসি খেলে গেল। সে ধীরে ধীরে ঘুরিয়ে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে লাগলো। চোখে এক অদ্ভুত ঝিলিক। তুমি যাও, ট্রেলার দেখাও, আমি আসতেছি। আশফাক মীর মাথা নেড়ে ভারী পদক্ষেপে বেরিয়ে গেলেন। প্রধান দরজা পেরোতেই সামনে থেকে আসতে থাকে একটা মেয়ের সাথে প্রায় ধাক্কা খেতে লাগলো। তবে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে নিজেকে নিজেই বাঁচালেন। মেয়েটা একেবারেই অচেনা, দেখতে ভীষণ মিষ্টি, বয়স 19 কি 20 হবে তো। মেরুন রঙের চুড়িদার পরা, মুখ ভরা একরাশ মাধুর্য। তবে আচমকা তাকে দেখে ভোরকে থেমে গেল সে। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরল 2 হাতে। আশফাক মীর কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, এই মেয়ে, কে তুমি? বাসার ভেতর ঢুকলে কি করে? মেয়েটা হকচকিয়ে গেল। নার্ভাস হয়ে নরম কণ্ঠে উত্তর দিল, জি আমি হৃদিতা, আহিয়ার ফ্রেন্ড। আশফাক মীর একদৃষ্টে মেয়েটার দিকে তাকালেন, একটু পরখ করে চোখ বোলালেন, অতঃপর ভুরু কুঁচকে গম্ভীর সুরে বলল, আগে তো কখনো দেখিনি। আচ্ছা, যাই হোক, তুমি যেতে পারো। বলেই তিনি সোজা নিজের গন্তব্যের দিকে হাঁটলেন। হৃদিতা পেছনে তাকিয়ে অবাক হয়ে ফিসফিস করে বলল, কি অদ্ভুত আচরণ। তারপর মাথা নেড়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। দরজা পেরিয়ে বুক ধকফক করছে। ধরফর করতে করতে সিঁড়ি পেরিয়ে পা বাড়ালো। প্রতিটা কদমে ভয় করছিল, যদি আবারও কারো সামনে পড়ে যায়। আরো সওয়াল জবাব শুরু হয়।
ঠিক তখনই ভয়টা সত্যি হলো। পেছন থাকা একটা নারী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, কে তুমি? এদিকে আসো। হৃদির বুক কেঁপে উঠল, চোখ পিটপিট করে ধীরে ঘুরে তাকালো। ড্রয়িং রুমে রাজকীয় কুশন ঢাকা কিং সাইজ চেয়ারে বসে আছে মধ্যবয়সী এক নারী। চোখে ভারী ফ্রেমের চশমা, পরিপাটি শাড়ি, মুখে কঠোরতার ছাপ। হৃদিতা ভয়ে ভয়ে এগিয়ে গেল, বুঝতে পারলো এটা আহিয়ার মা। মাথা নিচু করে সালাম দিল, আসসালামু আলাইকুম। তিনি ঠান্ডা গলায় জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? জি, হৃদিতা রায়ান। তুমি আহিয়ার বন্ধু? জি। বাসা কোথায়? মিরপুর 11। এখানে স্থানীয়? জি না, দেশের বাড়ি বরিশাল জেলায়, ভোলাতে। এখানে বোনের বাসা থেকে পড়াশোনা করি। পরিবারের সবাই কি গ্রামে থাকে? জি। বাবা কি করেন? ভাই বোন কয়জন? আব্বু একজন শিক্ষক, আম্মু গৃহিণী। আমরা 4 ভাই বোন। ভাই সবার বড়, নাম ইব্রাহিম, তারপর বোন ঈশানী, এরপর আমি নিজে, আর আমার ছোট্ট একটা বোন আছে, রাইসা। হৃদিতা হালকা কেঁপে উঠে এক নিঃশ্বাসে সব বলে দিল। আফরোজা শেখ গম্ভীর দৃষ্টিতে হৃদিতার দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে নির্লিপ্ত সুরে বললেন, ঠিক আছে, তুমি যাও, আহিয়া ওপরে নিজের ঘরে আছে। হৃদিতা মাথা নাড়িয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে গেল। বুক চেপে ভয় যেন একটু হলেও সরে গেল। পেছনে বসে আফরোজা শেখ গভীর দৃষ্টিতে মেয়েটিকে চলে যাওয়া দেখতে লাগলো। ঠোঁটে শক্ত করে কিছু একটা ভাবলেন মনে মনে, তারপর আঙুলের ডগা দিয়ে চশমার ফ্রেমটা ঠিক করে আবারও হাতে ধরা ফাইলের দিকে মন দিলেন। হৃদিতার মনে হঠাৎ করে আহিয়ার ওপর অভিমান জেগে উঠেছে। ক্ষিপ্ত ভঙ্গিতে কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মুখ যেন বের হয়ে এলো, আহিয়ার বাচ্চা। কথাটা শেষ করার আগে পাথরের মূর্তির মতো জমে দাঁড়িয়ে গেল দরজার সামনে। চোখ বড় বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন আটকে গেল বুকের ভেতর। তার থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে আহাদ রাজা মীর, অর্ধনগ্ন অবস্থায়, কেবল একখানা কালো ট্রাউজার পরা। ঘরে মৃদু আলোয় চকচক করছে তার কাঁধ, বুক আর অভ্যদয়। শক্তপোক্ত শরীরটা যেন জীবন্ত ভাস্কর্যের মতোই দাঁড়িয়ে আছে তার সামনে। হৃদিতার গলা শুকিয়ে এলো, নিজের অজান্তেই ঘাড় একটু কাত হয়ে গেল, উষ্ঠু জোড়া ফাঁক হয়ে গেল, দৃষ্টি আটকে গেল আহাদের শরীরে, যেন চোখ ফেরাতে পারছিল না। আহাদ ধীর পায়ে 2 কদম এগিয়ে এলো তার দিকে। হৃদিতা নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। আহাদের বুকে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আহিয়ার তো বাচ্চা নাই, তবে আপনি চাইলে আমরা একটা ছোটখাটো ক্রিকেট টিম বানাইতে পারি, মিস জানু। হৃদিতার দৃষ্টি এখনো আটকে আছে তার শরীরের দিকে। অবেচেতন তর্জনী আঙ্গুল বাড়িয়ে 2 বার স্পর্শ করল আহাদের চকচকে বুকে। মনে হলো যেন ছুঁয়ে নিশ্চিত হতে চাইছে এটা বাস্তব নাকি কল্পনা। আহাদ কিছু না বলে শুধু অদ্ভুত তৃষ্ণা ভরা চোখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ হৃদিতা চমকে উঠল, তীব্র চিৎকার দিয়ে পেছনে সরে দাঁড়ালো। তার পিঠ গিয়ে ঠেকলো কাঠের দরজায়। চোখ বড় বড় করে তাকালো, ভাঙা গলায় বলল, আপনি এইখানে কেন? আপনি আপনি আহিয়ার রুমে কি করছেন? আহাদ শান্তভাবে বাম হাতের উষ্ঠপিঠ দ্বারা নাকটা ঘষে নিল, অতঃপর বিছানা থেকে শার্টটা তুলে গায়ে জড়াতে জড়াতে উত্তর দিল, ফার্স্ট অফ অল, এটা আহিয়ার রুম না, অ্যান্ড সেকেন্ডলি, আমার বাড়িতে আমার রুমে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এখানে কি করছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হৃদিতার চোখ আরো বিস্ময় বড় হলো। আপনার বাড়ি? আহাদ এবার 2 কদম এগিয়ে এসে সামনে ঝুঁকে মুখোমুখি দৃষ্টি মেলালো, কণ্ঠের রুদ্র দৃষ্টতা। ইয়েস। ভালো করে তাকে দেখো জানো, কোনো দিক থেকে এটা আহিয়ার রুম মনে হয়? হৃদিতা তখন ধীরে ধীরে চোখ বোলাতে লাগলো চারপাশে। সত্যি তো, রুমটার প্রতিটা কোণে যেন পুরুষালী রুচিতে সাজানো, বড় বড় 2 অদ্ভুত পেন্টিং টাঙানো দেওয়ালে। অন্য পাশে ঝুলানো গিটার, একটা বাসন্তী, একটা কফি, মেরুনের সংমিশ্রণে। দেওয়ালের অন্য পাশে ঝুলানো কিছু বক্সিং গ্লাভস, চোখের স্ট্যান্ড ঝোলানো, একটা ব্লেজার। আরেক কোণে ড্রেসিং রুম। রুমটা বড়, পরিপাটি, অথচ রুক্ষ। সেখানে এসবের কিছুই খেয়াল করেনি হৃদিতা। মনে মনে ফিসফিস করলো, মানে গেটের সামনে যে মীর হাউস লেখা, তার মানে এটা আসলে আহাদ মীরেরই বাড়ি। ইস, কি বুদ্ধু আমি! এখন কি করব, কি বলবো, কিভাবে বের হবো এখান থেকে? ঠিক তখন আহাদ
দুটো আঙ্গুল তুড়ি বাজিয়ে ধ্যান ভাঙালো। কি হলো, কোথায় হারিয়ে গেলেন মিসেস জানু? রিদি লজ্জা আর ভয়ে গুটিয়ে গেল। কণ্ঠ কাচুমাচু অপরাধী ভঙ্গিতে বলল, আসলে আমি জানতাম না, আহিয়ার রুম ভেবে ভুলে ঢুকে এসেছি। আমি যাচ্ছি। সে দ্রুত ঘরে দরজা দিয়ে পা বেরোতেই পিছনের দিকে বজ্রকণ্ঠে ডাকলো আহাদ রাজা। স্টপ। পায়ের তলা কেঁপে উঠল রিদির। ধীরে ধীরে ঘুরে তাকালো। আহাদের কড়া দৃষ্টি সরাসরি তীরের মতোই বৃদ্ধ হতে লাগলো তার চোখে। আহাদ দুটো আঙ্গুলের ইশারা করে কাছে ডাকে। রিদি তা থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, অতঃপর কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এলো। আহাদের সামনে এসে মাথা নিচু করে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল। আহাদ গম্ভীর গলায় বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ভুল যখন করেছিস এখন শাস্তিও নিয়ে যা, জানো? রিদিতা ভয়ে তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হঠাৎ আহাদ হুঙ্কার ছাড়ল, ওই চেয়ারের ওপর উঠে দাঁড়া। রিদিতা কাপা গলায় অনুমান করলো, আমি সত্যি জানতাম না। আহাদ কণ্ঠ সরে গর্জে উঠল, আমি দ্বিতীয়বার রিপিট করব না। রিদি, ডু ইট। অবশেষে রিদিতা ধীরে ধীরে চেয়ারের ওপর উঠে দাঁড়ালো। তার দৃষ্টি নামানো, ঠোঁট কাঁপছে তীর তীর করে। আহাদ এবার স্বাভাবিক ভঙ্গিতেই বলল, এবার কান ধর। রিদিতা বাধ্য মেয়ের মতো দুহাত তুলে কান ধরল। আহাদ এবার ধীরে কাছাকাছি এসে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, যতক্ষণ না আমি রেডি হচ্ছি ততক্ষণ পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থাকবি। কোনো চালাকি করার চেষ্টা করলে থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাই দিব। আহাদ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নায় দাঁড়িয়ে নিজের শার্টের কালার ঠিক করতে লাগলো। কলার। চুলে হাত বুলিয়ে মাঝে মাঝে আর চোখে রিদির দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলে। মেয়েটির লজ্জা মাখা মুখ দেখে বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। ইচ্ছে করছিল এই মুহূর্তে মুখটার দিকে শুধু তাকিয়ে থাকতে। কয়েক মিনিট পর ঘাড় ঘুরিয়ে ভাবতে থাকে, ওকে, টাইম আপ, এবার নামতে পারো। কথাটা শেষ হবার আগেই রিদিতা এক লাফে চেয়ার থেকে নেমে পড়ল। এরপর আর এক মুহূর্ত দেরি না করে ভো দৌড় দিয়ে দরজার দিকে। রিদিতার এমন কাণ্ড দেখে আহাদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মুখ হা হয়ে গেল বিস্ময়ে। সে বুঝতে পারেনি রিদি এমন কাণ্ড করে যাবে। এক মুহূর্ত পর হঠাৎ করে জোরে হেসে ফেলল, মাথা নেড়ে বলল, এই মেয়েটা একদিন আমাকে হার মানাবে নিশ্চিত। হাসতে হাসতে শার্টের শেষ বোতামটা লাগাতেই ঘর থেকে বেরিয়ে এলো আহাদ রাজা মীর। অবশেষে কয়েকটা রুম ঘুরে ঘুরে হাঁপাতে হাঁপাতে আহিয়ার রুম এসে পৌঁছালো রিদি। বুকের ভেতর যেন ধুকপুক শব্দটা গোটা করিডোরে শোনা যাচ্ছে। ভেতরে ঢুকতেই আহিয়া তড়িঘড়ি করে এগিয়ে এলো, চোখে বিস্ময়, কণ্ঠে দুশ্চিন্তা। কিরে, তুই ঠিক আছিস? এভাবে হাঁপাচ্ছিস কেন? রিদিতা হাত উঁচু করে হাঁ করে শ্বাস নিতে নিতে বলল, বলতেছি, আগে পানি দে দোস্ত। আহিয়া তাড়াতাড়ি টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল। রিদি শ্বাসরুদ্ধ করা এক নিঃশ্বাসে পুরোটা পানি খেয়ে ফেললো। একাধিক গভীর নিঃশ্বাস টেনে ধীরে ধীরে স্বাভাবিক হলো। গ্লাসটা টেবিলে রাখতে রাখতে হঠাৎ রিদিতা ঝটকা মেরে আহিয়ার দিকে তাকালো। তোদের বাড়ি সবাই এমন অদ্ভুত কেন? আহিয়া ভুরু কুঁচকে অবাক হলো। কেন, কি হয়েছে? বাসায় ঢুকতেই প্রথম এক অচেনা লোকের সাথে দেখা হলো। এমন অদ্ভুত আচরণ করলো যেন মনে হলো আমি চোর বা বদমাস। তারপর তোর মা আমাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। এক মুহূর্তের জন্য মনে হলো আমি যেন আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, আর তোর মা কোর্টে বসা অ্যাডভোকেট হয়ে আমাকে জেরা করছেন। আহিয়া ফিসফিস করে হেসে বলল, ঠিকই মনে হয়েছে তোর। রিদিতা হতভম্ব হয়ে তাকালো। কি? হ্যাঁ, আমার আম্মু একজন অ্যাডভোকেট আফরোজ রোজা শেখ, দেশের নামকরা ক্রিমিনাল লয়ার। রিদিতা চমকে উঠল, মুখ হা হয়ে গেল তার। আরে বাপরে, আর কি কি বাকি আছে বল? তোর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, তোর ভাই আহাদ রাজা মীর, আর কি কিছু বাকি আছে ওহি? এভাবে কেন বলছিস? আর কিভাবে বলবো? তুই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, অথচ এই কয়েক মাসে আমরা একটু আজ করতে পারলাম না। আহিয়া নিচু গলায় বলল, কারণ সবাই বাবা আর ভাইয়ের ভয়ে দূরে সরে যায় আমার থেকে। ভয়ে কেউ আমার সাথে মিশতে চায় না, তাই তোদের কখনো বলিনি। ভয় ছিল যদি তোরাও দূরে সরে যাস। ঋতু তো একটু থমকে গেল, তার ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে আহিয়ার দুহাত শক্ত করে চেপে ধরে বলল, আহি, পাগল তুই। কে কি করলো? কে কি বলল? তোর পরিবার কেমন?
আমার পরিবার কেমন তাতে আমাদের কি আসে যায়, আমরা ফ্রেন্ড হয়েছি মানে এই বন্ধুত্ব আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কথাটা শুনে আহিয়ার চোখে পানি টলমল করে উঠল। আবেগে যেন হৃদিতারকে জড়িয়ে ধরল। হৃদিতাও আলতোভাবে ওকে সান্ত্বনা দিল। এই প্রথমবার তাদের বন্ধুত্বের ভেতরে থাকা উচ্চবিত্ত মধ্যবিত্ত দেওয়ালটা যেন ভেঙে গেল। মুহূর্তেই যেন সে বরফ গলতে শুরু করলো। নিজের সামনে গিয়ে তারা বিছানায় বসলো। কিছুক্ষণ চুপচাপ করে থাকার পর আহিয়া বলল, আচ্ছা তুই ভাইয়াকে কিভাবে চিনলি? প্রশ্ন শুনে হৃদিতা কাচুমাচু কণ্ঠ নামিয়ে বলল, সেদিন তোর ভাইয়ের রুমে আমরা গ্রুপ স্টাডি করেছিলাম না, আমি তো জানতাম না, আমি ভুল করে তোর ভাইয়ের রুমে ঢুকে পড়েছিলাম। সিরিয়াসলি? ভাই কিছু বলে নাই তোকে? হৃদি ঠোঁট কামড়ে দাঁত বের করে হেসে ফেলল। হে হে করে কি বলবে? তোর ভাইয়ের কি সে সাহস আছে হৃদিতা রায়নকে কিছু বলার? আহিয়া হালকা থেমে গেল, কিছু একটা ভেবে চুপ হয়ে গেল। হৃদিতা হাত নেড়ে তার দুশ্চিন্তায় ভাঙল। আচ্ছা বাদ দে এসব, আগে নোটসগুলো দে, সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে। আহিয়ার বই খাতা ঘাঁটতে লাগলো। এক হাতে কাগজপত্র বের করতে করতে বলল, তুই এই 2 দিন ভার্সিটি যাসনি কেন? আমি তো মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই করলি না, কাহিনী কি? হৃদিতা দৃষ্টি সরিয়ে নিল, ঠোঁট চেপে আস্তে করে বলল, কাহিনী কিছু না, শরীর ভালো ছিল না। কিন্তু সত্যি বলল না। কিভাবে বলবে? আহাদ রাজা মীরের ভয়ে যে টানা 2 দিন ঘর থেকে বের হয়নি, অথচ আজ তার সামনে এসে পড়ল, তাও আবার আহাদের বেডরুমে। মাথা ঝাঁকিয়ে সব চিন্তা ঝেড়ে ফেলল হৃদিতা। সে বিছানায় নোটসগুলো ছড়িয়ে মনোযোগ দিয়ে লিখতে শুরু করলো। আহিয়া বলল, আমি কফি আনতে যাচ্ছি, তুই থাক। আহিয়া বেরিয়ে যেতে হৃদিতার চোখে সামনে ভেসে উঠল সেই কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার দৃশ্য। আহাদের অর্ধনগ্ন শরীর, চকচকে বডি, গাঢ় বাদামি চোখের গভীর দৃষ্টি। ভাবতেই তার গলা জোর লালচে বর্ণ ধারণ করলো, বুক ধরফর করলো। ইস, হৃদিতা কখনো কল্পনা করেনি তার ক্রাশ এত কাছে থেকে এভাবে দেখতে পাবে। কলমটা ফেলে দিয়ে 2 হাত দিয়ে নিচের মুখটা ঢেকে ফেললো সে। লজ্জা, ভয় আর আবেগ তার বুকের ভেতর এক অজানা ঢেউ ফেলে গেছে। গ্যারেজের পেছনে তৈরি সেই ছোট্ট 2 কামরার ঘরটা আসলে ডেমো ঘর। মীর বংশের কাছে এটা এক অদ্ভুত ভয়ঙ্কর জায়গা। এখানে কখনো রাজনৈতিক আলাপ হয়, কখনো কারো সাথে বনিবনা না হলে তাকে ডেকে এনে দেখানো হয় আহাদ রাজা মীরের ডেমো। আজ সেই ঘরে মাঝখানে পুরনো লোহার চেয়ারের মাঝে পা বাঁধা অবস্থায় বসে আছে শামীম পোদ্দার, পুরান ঢাকার নামকরা দালাল। কারওয়ান বাজারের ফুটপাত থেকে শুরু করে পাইকারি সবজির আড়ত পর্যন্ত তার প্রভাব বিস্তার করে। কিন্তু সমস্যা হলো, সে কথা দিয়ে কথা রাখেনি। আহাদের সাথে ডিল হয়েছিল সাধারণ ব্যবসায়ীদের ওপর সে আর জোর খাটাবে না, কিন্তু সুযোগ পেলে আবার পুনরায় খেলায় ফিরে এলো। আজ আর সেই ভুলের মাসুল দিতে হলো। আহাদ রাজা মীর ধীরে পায়ে এগিয়ে এলো। কালো শার্টের 2টো বোতাম খোলা, হাতে মোচড় গোড়াচ্ছে, ছোট ভয়ঙ্কর দৃষ্টি। একটা চেয়ার টেনে আনলো, তার ওপর পা ঝুলে এলো শামীম পোদ্দারের মুখের সামনে। কণ্ঠে কর্কশ গর্জন, তার নাম শামীম পোদ্দার, ঠিক আছে, কিন্তু আহাদ রাজার সাথে পোদ্দারি দেখানো তার মোটেও ঠিক হয় নাই। শামীম পোদ্দারের ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সে তলে তলে তোতলাতে বলল, বাবা ভাই, এভাবে আমাকে অত্যাচার করবেন না, এবারের মতো মাফ কইরা দেন, জিন্দেগি তার ভুল করুম না। কারণ বাজার থেকে আমগো ছোঁয়া দেখবেন, কারণ বাজার থেকে আজ আমার ছায়াও আর দেখবেন না। আহাদের ঠোঁটে হালকা এক হাসি ফুটল। আহাদ রাজা মীরের কাছে ভুলের কোনো ক্ষমা নাই পোদ্দার, তবে তোর কপালে আজ আমার মনটা অনেক ফুরফুরে, এর লিগে তোর কপালটা একটু ভালো। আমি আজকে মেলা খুশি, তাই তোকে ছোট্ট একটা ডেমো দিয়েই ছাইরা দিমু। একথা বলে আহাদ গম্ভীর কণ্ঠে ডাক দিল, শাওন, নাদিম। পাশে দাঁড়িয়েছিল আশফাক মীর, শাহিন, নাদিম আর শাওন। ডাক শুনে শাওন নাদিম এগিয়ে এলো। আহাদের হালকা ইশারায় তারা শামীম পোদ্দারের বাঁধন খুলে দিল। আহাদ পেছনে হেলান দিয়ে বসলো, চোখ রক্তবর্ণ, শেয়ারের মতো ঝলসে উঠছে। চল, ওই টুলের ওপর উঠে দাঁড়া। আদেশ শোনার সাথে সাথে শামীম পোদ্দার ধরফর করে উঠে দাঁড়ালো। হঠাৎ গর্জন করে উঠল আহাদ, 202 বার কান ধরে উঠবস করবি, একটাও যেন কম না হয়। ভাই, এতবার করলে আমি মইরা যাবো ভাই।
আহাদ চোখ বড় বড় করে হুঙ্কার ছাড়লো, শুরু কর, নইলে 200 থেকে বাড়ামু, কুইক। ভয় কাঁপতে কাঁপতে শামীম পোদ্দার কান ধরে উঠবস করা শুরু করলো। 1 2 3। ঘাম ঝরতে শুরু করলো কপাল থেকে। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসকষ্ট বেড়ে এলো। আহাদ চেয়ারে হেলান দিয়ে বসে হঠাৎ মুখ বাঁকিয়ে বলল, না, মজা পাচ্ছি না। একটা কাজ করতো, লুঙ্গিটা খুইলা মাথা তুলে শুরু কর। ঘরে থাকা সবাই মুখ টিপে হাসলো। শাওন এগিয়ে এসে তার লুঙ্গি টানতে গেলে শামীম 2 হাতে শক্ত করে ধরলো। চিৎকার দিয়ে উঠলো, ভাই ভাই, আমার লুঙ্গি নিচে জায়গা নাই ভাই। ছি, এটা কি করলি? ভাগ্যক্রমে যদি তোর লুঙ্গি দক্ষিণা হাওয়ায় উল্টো হইয়া যায়, তাহলে তো তোর পক্ষী সোজা বাজার দেখব। সারা বাজারের লোক তোর পক্ষী দিকে হাসাহাসি করব। সবে আবার হেসে উঠল। শামীম কাঁদো কাঁদো গলায় বলল, ভাই, পরের বার আর ভুল করুম না। আহাদ হাত নেড়ে বলল, ঠিক আছে, এখন কন্টিনিউ কর। তাছাড়া তোর পক্ষী নিলামে উঠলে কেউ কিনতেও চাইবে না। কথাটা শুনে হাসিতে ফেটে পড়ল শাহিন নাদিমরা। শামীম পোদ্দার আবার কান ধরে উঠবস শুরু করলো। একসময় শরীর ক্লান্ত হয়ে পড়ল, তার পা কাঁপছে, শ্বাস ছোট হয়ে আসছে, বুক দিয়ে ঘাম ঝরছে নদীর প্রাণীর মতো। অবশেষে 202 বার শেষ করে হুঁশ হারাতে হারাতে মেঝেতে পড়ে বসে পড়ল সে। আহাদ রাজা ঠোঁটে ঠান্ডা চোখে তাকিয়ে আশফাক মিরকে দিকে বলে, চাচু, ওই লুঙ্গি নিয়া কি যেন একটা গান আছে না? আশফাক মির গম্ভীর মুখে বলল, হ, লুঙ্গি ড্যান্স। আহাদ রাজা হাততালি দিয়ে উঠল, ইয়েস। নাদিম, মিউজিক চালা। এই পোদ্দার দিবে এখন লুঙ্গি ডান্স। নাদিম স্পিকারে গান লাগালো। ঢোল ঢাকে তালে তালে বাজতে লাগলো সেই বিখ্যাত সুর। আহাদের পায়ের ওপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসলো। শাহিন তার পাশে দাঁড়ানো। শাওন, নাদিম সরে গিয়ে এক পাশে জায়গা করে দিল। শামীম পোদ্দার কাপা ক্লান্ত শরীর নিয়ে আবারও দাঁড়ালো। 2 হাতে সাদা লুঙ্গি দুটো কোণে ধরলো। তারপর সুরের সাথে তাল লাগিয়ে লজ্জায় ক্লান্তিতে ভয়ে ভয়ে নাচতে শুরু করলো। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। সবাই একসাথে হেসে উঠল। আহাদ রাজা মির ঠোঁটে হালকা হাসি টেনে কবিতা আবৃত্তি করলো। এই আহাদ রাজা যখন যাকেই দেয় সাজা, লুঙ্গি খুলে নাচতে নাচতে বলে, আহা কি মজা, কি মজা। ঘরের দেওয়ালে ধ্বনি হলো আহাদের সেই হাসি, সেই গানের আওয়াজ, আর শামীম পোদ্দারের চোখে সেই গড়িয়ে পড়া অপমানের অশ্রু। সাথে তার গার্ডরাও বলতে লাগলো, এই আহাদ রাজা যখন যাকে দেয় সাজা, লুঙ্গি খুলে নাচতে নাচতে বলে, আহা কি মজা, আহা কি